নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি পরবর্তী পার্ট নিয়ে, যেটা এনটিপিসি বিগত বছরের যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম সিবিটি 1 এবং সিবিটি 2 তে আসা কোশ্চেন। সমস্ত কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে তোমরা সকলে একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে সকলে, এবং সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে রেখে দেবে। এবং আগের ক্লাসগুলো দেখে না থাকলে তোমরা দেখে নেবে, প্লেলিস্ট আমাদের চ্যানেলে করা রয়েছে। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। আমাদের যে ফার্স্ট যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন নাম্বারে আমরা চলে এসেছি। নীল বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? এখানে আমাদের অপশনগুলো রয়েছে চারটে, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। এখানে আমাদের যেগুলো অ্যান্সার হয়ে যাবে সেগুলো হয়ে যাচ্ছে কোনটা, নীল বিপ্লব, যেটা কিন্তু মৎস্য উৎপাদনের সাথে যুক্ত। এবং এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এক্সামে কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে যে সমস্ত কোশ্চেনগুলো, সেগুলো আমরা একটু দেখে নেব। যেমন সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব কিন্তু আমাদের ধান এবং গমের উৎপাদনের সাথে সম্পর্কিত, এবং এখানে কিন্তু আমাদের দেখতে হবে ভারতের যে সবুজ বিপ্লবের জনক ছিলেন এম.এস. স্বামীনাথন, তিনি কিন্তু 2024-এ মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। এবং বিশ্বের যে সবুজ বিপ্লবের জনক ছিলেন তার নাম হচ্ছে নরম্যান বোরলক। তো এই সমস্ত কোশ্চেন আছে। পরবর্তী রয়েছে আমাদের নীল বিপ্লব, যেটা কিন্তু মৎস্য উৎপাদনের সাথে সম্পর্কিত। শ্বেত বিপ্লব, যেটা কিন্তু দুগ্ধ উৎপাদনের সম্পর্কিত। এবং এই যে অপারেশন ফ্লাড যেটা রয়েছে, এটা কিন্তু দুগ্ধ উৎপাদনের সাথেই কিন্তু সম্পর্কিত। এবং এখানে দেখতে হবে শ্বেত বিপ্লবের জনককে, ভার্গিস কুরিয়েনকে বলা হয় কিন্তু শ্বেত বিপ্লবের জনক। ঠিক আছে। গোলাপি বিপ্লব, যেটা কিন্তু পেঁয়াজ এবং চিংড়ি উৎপাদনের সাথে সম্পর্কিত। লাল বিপ্লব যেটা রয়েছে সেটা টমেটো এবং মাংস উৎপাদনের সাথে সম্পর্কিত। এছাড়া হলুদ বিপ্লব রয়েছে তৈলবীজ উৎপাদনের সাথে সম্পর্কিত। পরে যেটা আমরা দেখছি, গোল বিপ্লব রয়েছে, যেটা কিন্তু আলু উৎপাদনের সাথে সম্পর্কিত। কালো বিপ্লব, যেটা কিন্তু পেট্রোলিয়াম উৎপাদনের সাথে সম্পর্কিত। সোনালী বিপ্লব, যেটা মধু এবং ফলের উৎপাদনের সাথে সম্পর্কিত। রূপালী বিপ্লব, যেটা ডিমের উৎপাদনের সাথে সম্পর্কিত। তো এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের এক্সামে বারবার আসে, সেগুলো আমরা এখানে দেখে নিলাম। পরের কোশ্চেন রয়েছে, হর্ষবর্ধন কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছেন? তো এখানে কিন্তু আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে তোমরা সকলে একটু দেখে নেবে। রাইট অ্যান্সার আমাদের যেটা হয়ে যাবে, অবশ্যই হর্ষবর্ধন তার রাজধানী কিন্তু স্থানান্তর করেছিলেন কনৌজে। এবার যে সমস্ত আমাদের রাজারা ছিলেন তাদের যে সমস্ত রাজধানীগুলো ছিল সেগুলো আমাদের দেখতে হবে। যেমন শশাঙ্কের যে রাজধানী ছিল সেটা কিন্তু কর্ণসুবর্ণ ছিল। নবাব সিরাজউদ্দৌলা, তার কিন্তু যে ক্যাপিটাল ছিল সেটা কিন্তু মুর্শিদাবাদ ছিল। এছাড়া ফিরোজ শাহ, তার রাজধানী ছিল বাহামনিতে। চন্দ্রগুপ্ত মৌর্য, তার ছিল পাটলিপুত্রে। বিক্রমাদিত্য, তার উজ্জয়িনীতে ছিল। এবং হর্ষবর্ধনের ছিল যেটা কোথায়, অবশ্যই কনৌজে। পরবর্তী আমরা দেখছি আকবরের ছিল কোথায়, যেটা কিন্তু ফতেপুর সিক্রিতে। বিম্বিসারের ছিল রাজগৃহে। তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়, এবং বিম্বিসার এবং অজাতশত্রুরও কিন্তু তার ছিল রাজগৃহে। এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের দেখতে হবে। পরে কোশ্চেন আমাদের আছে, কে বিক্রমশীল উপাধি ধারণ করেছিলেন? বিক্রমশীল উপাধি ধারণ করেছিলেন কে? এখানে কিন্তু এক পাল রাজা, তিনি কিন্তু এই উপাধি ধারণ করেছিলেন। তার নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ধর্মপাল। ধর্মপাল তিনি কিন্তু বিক্রমশীল উপাধি ধারণ করেন। পরবর্তী আমরা দেখে নেব যে সমস্ত ব্যক্তি রয়েছেন, যেমন দ্বিতীয় পুলকেশী, তার কিন্তু যে উপাধি ছিল সেটা পরমেশ্বর। দ্বিতীয় বিক্রমাদিত্য, তার উপাধি ছিল নরেন্দ্র বা মৃগরাজ। ইব্রাহিম কুতুব শাহ, তার কিন্তু ছিল কি, যেটা মলকিবরম। পরবর্তী আমরা দেখছি কুতুবুদ্দিন আইবক, তিনি কিন্তু লাগবক্স এবং মালিক নামে তিনি কিন্তু পরিচিত। এই সমস্ত কোশ্চেনগুলো আসে। পরের কোশ্চেন আছে, রিকেট রোগ ঘটে এটা কোন ভিটামিনের অভাবে? তো কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়ে থাকে? তো অপশান রয়েছে আমাদের কাছে চারটে, কোন ভিটামিন হবে তোমরা দেখে নাও। রাইট অ্যান্সার আমাদের যেটা হয়ে যাবে ভিটামিন ডি, যেটাকে আমরা বলে থাকি কি, ক্যালসিফেরল। তো ক্যালসিফেরল বা ভিটামিন ডি, যার অভাবে কিন্তু ছোটদের রিকেট এবং বড়দের যেটা আমাদের রয়েছে কি, অস্টিওম্যালেশিয়া, এই রোগ লক্ষণ কিন্তু আমরা প্রকাশ পাই। আমরা দেখে নেব বিভিন্ন যে ভিটামিনগুলো রয়েছে। ফার্স্টে দেখছি ভিটামিন এ। ভিটামিন এ, তার রাসায়নিক নাম কি, রেটিনল। তার অভাবে কিন্তু রাতকানা, ফ্রিনোডার্মা এবং কেরাটোম্যালেশিয়া, এই সমস্ত রোগ লক্ষণ কিন্তু আমরা দেখতে পাই। পরে আমরা দেখছি ভিটামিন বি ওয়ান। ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, এবং এর অভাবে কিন্তু বেরি রোগ লক্ষণ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি টু, যেটা রাইবোফ্লাভিন, তার অভাবে স্টোমাটাইটিস, গ্লোসাইটিস, এই সমস্ত রোগ লক্ষণ আমরা দেখতে পাই। এছাড়া ভিটামিন বি থ্রি, যেটা হচ্ছে কি, প্যান্টাথেনিক অ্যাসিড, যেটা কিন্তু প্লেগরা কিন্তু এর অভাবে কিন্তু হয়ে থাকে। পরে আমরা দেখছি ভিটামিন বি সিক্স, যেটা হচ্ছে কি, অবশ্যই পাইরিডক্সিন, এর অভাবে কিন্তু নিউরোপ্যাথি কিন্তু আমরা দেখতে পাই। ভিটামিন বি সেভেন, এর অভাবে ডার্মাটাইটিস এবং এন্টেরিস রোগ লক্ষণ আমরা দেখতে পাই। এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের জিজ্ঞাসা করা হয় ভিটামিন থেকে। এছাড়া রয়েছে ভিটামিন বি বারো, যেটাকে সায়ানোকোবালামিন বলা হয়, যার রাসায়নিক নাম। এর অভাবে কিন্তু অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ লক্ষণ আমরা দেখতে পাই। ভিটামিন সি রয়েছে, যেটা কিন্তু সকল প্রকার টক ফলে আমরা দেখতে পাই। এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এবং স্কারভি বা দন্তক্ষয় যে রোগ রয়েছে, এর অভাবে কিন্তু আমরা সেটা দেখতে পারি। পরের প্রশ্ন রয়েছে, যেটা দেখতে পাচ্ছি, ভিটামিন ডি হচ্ছে আমাদের কি,
অবশ্যই এর অভাবে রিকেট এবং অস্টিওমেলেশিয়া কিন্তু হয়ে থাকে। শিশুদের ক্ষেত্রে রিকেট এবং বড়দের কিন্তু অস্টিওমেলেশিয়ার রোগ লক্ষণ দেখা যায়। ভিটামিন ই যেটা হচ্ছে বন্ধ্যাত্ব, যেটা রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, এবং ভিটামিন কে যার রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন, এবং এটা কিন্তু রক্তক্ষরণ অর্থাৎ রক্ত তঞ্চনে কিন্তু সাহায্য করে। যেখান থেকে আমাদের শরীরে রক্ত পড়ে যায় সেটা কিন্তু দ্রুত জমাট বাঁধাতে সাহায্য করে এই ভিটামিন। তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসবে, তোমরা একটু দেখে নেবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে সকলে এবং শেয়ার কিন্তু করে দেবে সকলে। চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখি। ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছে? ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় বলা হয়েছে এখানে। তো প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় যেটা স্থাপন করা হয়েছে কোথায়? অপশান রয়েছে কলকাতা, চেন্নাই, মুম্বাই এবং পুনা। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা পুনেতে, পুনে মহারাষ্ট্রে কিন্তু এখানে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কিন্তু স্থাপন করা হয়েছিল ভারতে। ঠিক আছে, পরের কোশ্চেন আছে। বলা হয়েছে চতুর্থ যে বৌদ্ধ সংগীতি এর প্রধান সভাকবি কে ছিলেন? চতুর্থ বৌদ্ধ সংগীতি এর সভাকবি কে ছিলেন? এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু বসুমিত্র। এখানে 78 খ্রিস্টাব্দে যে আমাদের প্রথম যে চতুর্থ বৌদ্ধ সংগীতিটা হয়েছিল, যেটা কিন্তু অশোকের সময়কালে হয়েছিল, যেটা কিন্তু কাশ্মীরে হয়েছিল, এবং এই সময় কিন্তু বসুমিত্র সভাপতি ছিলেন। এছাড়া ফার্স্ট আমাদের যে বৌদ্ধ কাউন্সিলটা হয়েছিল সেটা 486 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু হয়েছিল অজাতশত্রুর রাজত্বকালে। কোথায় হয়েছিল এটা? রাজগৃহে। ঠিক আছে, এখানে তীর্থ নয়, এখানে কিন্তু যে উপালি ছিল সেখানে কিন্তু সেই সময় সভাপতি ছিলেন। পরের আমরা দেখব যে সেকেন্ড যে বৌদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি হচ্ছে, সেটা কিন্তু কালাশোকের রাজত্বকালে হয়েছিল বৈশালীতে। কোথায় হয়েছিল? বৈশালীতে, যেটা কিন্তু 383 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। ঠিক আছে, এছাড়া তৃতীয় যে থার্ড যে আমাদের বৌদ্ধিস্ট কাউন্সিল হোস্ট করা হয়েছিল, যেটা হয়েছিল আমাদের কোথায়? যেটা কিন্তু 250 খ্রিস্টপূর্বাব্দে বিসিই যেটা হয়েছিল, বিফোর ক্রাইস্ট, এবং এটা কিন্তু অশোকের রাজত্বকালে হয়েছিল পাটলিপুত্রে। সেই সময় কিন্তু তার ভাই তিস্য এখানে কিন্তু সভাপতিত্ব করেছিল। তো এই সমস্ত আমাদের চারটে যে বৌদ্ধিক কাউন্সিল, যেটা কিন্তু আমাদের দেখতে হবে এক্সামের জন্য আমাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখি। পরের আমাদের প্রশ্ন রয়েছে, ইউনাইটেড নেশনসের আমরা জানি যে সিকিউরিটি কাউন্সিল রয়েছে, এই যে সিকিউরিটি কাউন্সিল রয়েছে, নিরাপত্তা পরিষদ, এর সদস্য সংখ্যা কত? এখানে কিন্তু আমাদের দেখতে হবে কোশ্চেনটা। এখানে নিরাপত্তা পরিষদ অর্থাৎ ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল এটা এস্টাবলিশ করা হয়েছিল কত সালে? সাল 1945-এ কিন্তু এটা ফরমেশন ডেট। ঠিক আছে, এবং এটা হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? নিউ ইয়র্ক সিটি। ঠিক আছে, আমেরিকার। এবং এখানে দেখতে হবে যে নিরাপত্তা পরিষদ রয়েছে, এই সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ এখানে স্থায়ী এবং অস্থায়ী সদস্য সংখ্যা কত? টোটাল কিন্তু সদস্য সংখ্যা 15 জন। তার মধ্যে থেকে 5 জন হচ্ছে স্থায়ী সদস্য এবং 10 জন হচ্ছে অস্থায়ী সদস্য। এই 10 জন অস্থায়ী সদস্য কিন্তু প্রতি 2 বছরের মেয়াদে তারা কিন্তু নিযুক্ত হয়ে থাকে। এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে। এবং এই যে স্থায়ী সদস্যগুলো রয়েছে, 5 জন স্থায়ী সদস্য রয়েছে, এই 5টা স্থায়ী সদস্যের রাষ্ট্রের নাম আমাদের কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়। তো কি কি রয়েছে আমরা দেখে নেব। ফার্স্টে আমাদের রয়েছে কি? চায়না, ফ্রান্স, রাশিয়া এবং ইউনাইটেড কিংডম। তো এরা কিন্তু সকলেই কিন্তু রয়েছে, এই সমস্ত দেশগুলো, ইউএসএ, ইউকে, এরা সকলেই কিন্তু 5 জন রয়েছে। এরা কিন্তু বিগ 5 বা P5 নামে কিন্তু পরিচিত। এদের কাছে কিন্তু ভেটো পাওয়ার কিন্তু রয়েছে। ঠিক আছে, আর এরা কিন্তু স্থায়ী সদস্য ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের, এবং 10 জন অস্থায়ী সদস্য রয়েছে, তারা কিন্তু 2 বছরের মেয়াদে নিযুক্ত হয়। পরের কোশ্চেন আছে। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা দেখে নেব এনটিপিসির সামনে আমাদের এক্সাম রয়েছে 5 জুন থেকে শুরু হতে যাচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের এক্সামিনেশন। তো তোমরা কিন্তু আগের বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখনো পর্যন্ত না করে থাকলে তোমরা তাড়াতাড়ি করে নাও। এখানে কিন্তু রয়েছে প্রিভিয়াস ইয়ার 2020-21 লাস্ট আমাদের যে কোশ্চেনগুলো হয়েছিল, 133টা শিফট এক্সামটা হয়েছিল, এই 133টা শিফটের ডিটেলস সলিউশন এখানে কিন্তু তোমাদের রয়েছে, যেগুলো তোমরা শিফট ওয়াইজ পেয়ে যাচ্ছ একদম অনলাইনে ফরম্যাটে। এবং পিডিএফটা যেটা রয়েছে এটা কিন্তু দুটো পিডিএফে তোমরা পেয়ে যাবে। 300টা এখানে কিন্তু টোটাল নাম্বার অফ কোশ্চেন রয়েছে, টোটাল পেজ রয়েছে। ঠিক আছে, 300 পেজের মধ্যে তোমরা পেয়ে যাবে, এবং 5000 প্লাস কিন্তু এখানে জিকে কোশ্চেন রয়েছে। তোমাদের যাদের প্রয়োজন আছে 99 টাকা পে করে তোমরা কমপ্লিট এই এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনটা পেয়ে যাবে। এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা তোমরা ডেসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনে পিন করা থাকবে। তোমরা এই নম্বরের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এই নম্বরের মাধ্যমে তোমরা যোগাযোগ করলে 99 পে করে তোমরা কিন্তু এই কমপ্লিট তোমরা 133টা শিফট তোমরা পেয়ে যাবে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের। আর এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, এই বিষয়ে কোনো সন্দেহ নয়, কারণ 2024-এ যে সমস্ত রেলওয়ে এক্সামগুলো হয়েছে সেখানে কিন্তু কম বেশি আমরা বিভিন্ন শিফটে বারবার কিন্তু বিভিন্ন কোশ্চেন রিপিট পেয়েছি। এছাড়া আমাদের রেলের জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেখানে কিন্তু এক্সাম কিন্তু ভরে ভরে আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে। আর এই যে পিডিএফটা দেখছো এটা হচ্ছে আমাদের জিএসটি 2024-এর, যেখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো কিন্তু এখানে রয়েছে, যেগুলো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। সমস্ত কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন অলরেডি তোমাদের এক্সামে চলে এসেছে হয়তো, এবং না হলে কিন্তু তোমাদের এক্সামে আসতে চলেছে। আমরা কিন্তু অলরেডি 2024-এ এসএসসি এবং এসএসসির
বিভিন্ন এক্সামে, তাছাড়া কিন্তু রেলওয়ের বিভিন্ন এক্সামে কিন্তু 80%-এর উপর আমাদের পিডিএফ থেকে কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কমন দিয়ে এসেছি। সুতরাং তোমাদের যদি এখনো পর্যন্ত না নিয়ে থাকো তাহলে কিন্তু 80 টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর এই 100 টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে প্রতিটি মাসে। তার সাথে পাবে কিন্তু এটা টোটাল রয়েছে তোমাদের 1200টা কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের। তার সাথে পাচ্ছ এই জিস্ট, যেখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে 50টা পেজের মধ্যে কিন্তু কভার করা রয়েছে। যাদের প্রয়োজন আছে খুব তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করে নাও, হাতে বেশি আমাদের টাইম নেই। এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু আমাদের কিন্তু রেডি করা আছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেলওয়ে এক্সামের জন্য CBT 1, CBT 2 অর্থাৎ প্রিলি মেন্স সমস্ত এক্সামের জন্য একদম কমপ্লিট এটা, এবং রেলওয়ে আমাদের এসএসসির এক্সামের জন্য টিয়ার 1, টিয়ার 2 এর জন্য গুরুত্বপূর্ণ, WBCS সহ আমাদের রাজ্যে পিএসসি ক্লার্কশিপ সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এটা এই কারেন্ট অ্যাফেয়ার্স 2025। তোমাদের যাদের প্রয়োজন আছে তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করে নেবে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বর্তমান অ্যাভেলেবেল আছে, এবং তোমরা কিন্তু এপ্রিল মাসেরটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে সামনেই 25 থেকে 26 মের মধ্যে। এবং এখানে কিন্তু যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে, টোটাল নাম্বার অফ কোশ্চেন কিন্তু 450-র কাছাকাছি প্রতি মাসে কোশ্চেন রয়েছে। পেজ কতগুলো হবে? প্রতি মাসে কিন্তু তোমরা 30 থেকে 32টা পেজের মধ্যে কমপ্লিট এটা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে মার্চ 2025, যেটা কিন্তু 55 টাকায় তোমরা পেয়ে যাবে। আর এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখান থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হবে। আর এপ্রিলের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সেটা কিন্তু তোমরা 25-26 মের মধ্যে পেয়ে যাবে। রেলওয়ে জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজি যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমাদের হয়েছে, সেই সমস্ত কোয়েশ্চেনগুলো লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেনগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। বায়োলজির যে সমস্ত প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা এখানে অ্যারেঞ্জ করে রেখেছি খুব সুন্দরভাবে এবং প্রিন্টেবল ফরম্যাটে। 70টা পেজের মধ্যে কভার করা রয়েছে বায়োলজির সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো। যাদের প্রয়োজন আছে খুব তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করে নেবে। এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা কিন্তু সামনে রেলওয়ে গ্রুপ ডি অর্থাৎ লেভেল 1-এর এক্সাম দেবে। তাছাড়া কিন্তু এএলপি টেকনিশিয়ান, যেই এই সমস্ত টেকনিক্যাল পোস্ট যেগুলোতে আমাদের সায়েন্সের পোর্শনটা বেশি মাত্রায় রয়েছে, সেই সমস্ত এক্সামের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। যাদের প্রয়োজন আছে তোমরা এটা পেয়ে যাবে 60 টাকা দিয়ে। 70টা পেজের মধ্যে কভার করা হয়েছে এবং প্রিন্টেবল ফরম্যাট। এবং আমাদের যে আরপিএফ এসআই 2024-এর যে কোয়েশ্চেন পেপারগুলো রয়েছে, সেই যে কোয়েশ্চেন হয়েছে জিকে কোয়েশ্চেনগুলো আমরা কি করেছি, আমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু সুন্দরভাবে এখানে অ্যারেঞ্জ করে দিয়েছি। 55টা পেজের মধ্যে কভার করে দিয়েছি যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমাদের আরপিএফ এসআই 2024-এ আসা কোয়েশ্চেন, জিকে কোয়েশ্চেন, সেগুলোকে চ্যাপ্টার ওয়াইজ, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এইভাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকে সমস্ত কোয়েশ্চেনগুলোকে এইভাবে সাবজেক্ট ভিত্তিক কিন্তু এখানে সাজানো রয়েছে। 35 টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে এই আমাদের আরপিএফ এসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেট। সুতরাং এখানে রয়েছে আমাদের টেলিগ্রামের লিঙ্ক। তোমরা যারা যারা যুক্ত হওনি যুক্ত হয়ে যাবে অবশ্যই, এবং এই নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তোমরা যে কোনো পিডিএফের ডেমো পিডিএফ দেখতে পাবে, এবং এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য। আমাদের কাছে এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে, এবং এনটিপিসিটা 5000+ জিকে কোয়েশ্চেন, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে। তোমাদের সামনে এক্সাম রয়েছে, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট সবার জন্য এটা গুরুত্বপূর্ণ, এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ। এসএসসি বা রেল, আমাদের স্টেট এক্সাম সবার জন্য, ঠিক আছে? এসএসসি জিডি 2026-কে যারা টার্গেট করছো, 2024-এ পিওয়াইকিউ জিকেটা আগে কমপ্লিট করে নাও, যেটা তোমরা পেয়ে যাবে 50 টাকাতে পেয়ে যাবে 53টা শিফটে, শিফট ওয়াইজ সলিউশন এবং বাংলা ভাষায় কিন্তু পেয়ে যাচ্ছ। 2025-এরটা তোমরা কিন্তু পেয়ে যাবে, সেটা সাবজেক্ট ওয়াইজ রেডি হচ্ছে, এই জন্য একটু টাইম লাগবে, খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে। সুতরাং আমরা পরবর্তী যে আমাদের কোয়েশ্চেন রয়েছে, রেটিনার বাইরের যে স্তর এটা কোনটা? অপশান আমাদের কাছে 4টে রয়েছে, তোমরা দেখে নাও, অ্যান্সার করার তোমরা চেষ্টা করবে। কর্নিয়া, করোয়েড, স্ক্লেরা এবং কোনোটিই নয়। তো এখানে কিন্তু আমাদের রেটিনার যে বাইরের স্তরটা রয়েছে সেটা কিন্তু করোয়েড। আর চোখের কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা যে চোখের যে উপরের স্তরের যে আমাদের পর্দাটা রয়েছে সেটা হচ্ছে স্ক্লেরা, এবং চোখের যখন আমরা কোনো প্রতিস্থাপন করে থাকি তখন কোন জিনিসটা করে থাকি সেটা হচ্ছে কর্নিয়া, ঠিক আছে? আচ্ছা, পরের কোয়েশ্চেন যেটা আছে, মুসলিম লীগ এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটা কিন্তু আমরা সকলেই জানি, মুসলিম লীগ যেটা 1906 সালে 30 ডিসেম্বর এই মুসলিম লীগ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায়? ঢাকায়। ঢাকা বাংলাদেশে কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিল। কে করেছিলেন? অবশ্যই কিন্তু সেলিমুল্লাহ এবং আগা খান, তারা কিন্তু এই ঢাকাতে 1906-তে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন। পরের কোয়েশ্চেন আছে, আধুনিক অলিম্পিক গেমস কত সাল থেকে শুরু হয়েছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন, এক্সামে আসা কোশ্চেন। তো আধুনিক অলিম্পিক গেমস যেটা কিন্তু সাল 1896 থেকে আধুনিক অলিম্পিক গেমস যেটা কিন্তু শুরু হয়েছিল, কোথায় শুরু হয়েছিল? প্রথম আধুনিক অলিম্পিক গেমস যেটা কিন্তু গ্রিসের এথেন্স শহরে কিন্তু প্রথম এটা হয়েছিল। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আসবে আমাদের 2024-এর যে প্যারিস অলিম্পিক গেমস, যেখানে কিন্তু আমাদের ভারতের কিন্তু যে সমস্ত পদকগুলো পেয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলো আমাদের দেখতে হবে। যেমন মনু ভাকের, তিনি কিন্তু সিঙ্গেলসে, এবং মনু ভাকের সাথে কিন্তু তার নাম হচ্ছে কি সরবজিৎ সিং, তারা দুজনেই ভাবে যুগ্মভাবে তারা কিন্তু কি করেছে? ব্রোঞ্জ পদক জিতেছে। তারা দুজনেই কিসের সাথে যুক্ত? অবশ্যই এয়ার রাইফেল পিস্তল, 10 মিটার এয়ার রাইফেল পিস্তল অর্থাৎ শুটিংয়ের সাথে কিন্তু তারা যুক্ত। এছাড়া আমাদের দেখতে হবে যে স্বপ্নীল কুশলে, তিনিও কিন্তু শুটিংয়ের সাথে যুক্ত, তিনি কিন্তু এখানে কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছেন। এছাড়া ইন্ডিয়ান যে হকি টিম রয়েছে, মেন্স হকি টিম, তারাও কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছে, এবং নীরজ চোপড়া তিনি কিন্তু সিলভার পদক পেয়েছেন, জ্যাভলিন থ্রোয়ার তিনি একজন, ঠিক আছে? চলো পরের কোশ্চেন আমরা দেখি,
যেখানে রয়েছে মেন্ডেলিভ কোন মৌলটিকে দুষ্ট মৌল বলেছে। তো এখানে কিন্তু মেন্ডেলিভ যে মৌলটাকে বলেছিল দুষ্ট মৌল সেটা হচ্ছে কি হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন রয়েছে চারটে, তোমরা দেখে নাও। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে স্যাডল পিক। স্যাডল পিক হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। এবং আমাদের কিন্তু এই সর্বোচ্চ শৃঙ্গ সম্পর্কে বিভিন্ন কোশ্চেনগুলো আমাদের দেখতে হবে, তো আমরা অবশ্যই দেখে নেবো সেগুলো। যেমন আমাদের রয়েছে হিমালয় পর্বত, যার কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ যেটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা। আর এখানে কিন্তু আমাদের কিন্তু হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নয়, মানে এটা ভারতে অবস্থিত আমাদের হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা কিন্তু থার্ড হাইয়েস্ট। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের দেখতে হবে ফার্স্ট হাইয়েস্ট কোনটা, যেটা কিন্তু মাউন্ট এভারেস্ট, যেটা কিন্তু বর্তমানে কোথায় অবস্থান করছে, নেপালের দিকে। এবং গডিন অস্টিন বা কেটু যেটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, যেটা কিন্তু বর্তমানে কারাকোরাম রেঞ্জে অবস্থান করছে পাকিস্তানের দিকে। এবং আমাদের যেটা অবস্থান করছে ভারতে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা থার্ড হাইয়েস্ট। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা রয়েছে কুমায়ুন হিমালয়, যেটা কিন্তু তার সর্বোচ্চ শৃঙ্গ ত্রিশূল। পরবর্তী রয়েছে নীলগিরি পর্বত, যার কিন্তু দোদাবেতা রয়েছে সর্বোচ্চ শৃঙ্গ। যেটা রয়েছে আন্নামালাই পর্বত, তার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। পরবর্তী রয়েছে পশ্চিমঘাট পর্বত, যার সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে আনাইমুদি। এবং এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের দেখতে হবে। পরবর্তী কোশ্চেন আমাদের রয়েছে পূর্বঘাট, যেটা কিন্তু জিনগারা পিক। ঠিক আছে, এবং জিনগারা পিক যেটা কিন্তু রয়েছে এটা পূর্বঘাট। এবং আরাবল্লী রয়েছে কি গুরু শিখর। সাতপুরার যেটা রয়েছে সেটা কিন্তু ধূপগড়। এবং মহাকাল পর্বতে রয়েছে অমরকণ্ট। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। পরের কোশ্চেন আছে, ভূমধ্যসাগরের সবচেয়ে বড় দ্বীপ কি আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে একটা, অলরেডি আমাদের এটা মেন্সে আসা কোশ্চেন, সিবিটি 2-তে আসা কোশ্চেন, এনটিপিসি। ভূমধ্যসাগরের সবচেয়ে বড় দ্বীপ যেটা কিন্তু রয়েছে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সিসিলি। সিসিলি হচ্ছে ভূমধ্যসাগরের সবচেয়ে বড় দ্বীপ। পরের কোশ্চেন আছে, জাতীয় বিজ্ঞান দিবস আমরা কবে পালন করি? কত তারিখে আমরা জাতীয় বিজ্ঞান দিবস পালন করে থাকি? তো এখানে অপশনগুলো রয়েছে, তোমরা দেখে নাও। রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে 28 ফেব্রুয়ারি, অর্থাৎ 28 ফেব্রুয়ারি কিন্তু জাতীয় ন্যাশনাল যে সায়েন্স ডে আমরা কিন্তু এটা পালন করে থাকি। পরের কোশ্চেন আছে, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইন্ডিয়াস ফার্স্ট যে অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, পাওয়ার স্টেশন রয়েছে, সেটা অবস্থান করছে কোথায়? অবশ্যই কিন্তু মহারাষ্ট্রে অবস্থান করছে। কোন জায়গায়? তারাপুর। তারাপুরা অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট, যেটা কিন্তু সাল 1969 এটা কিন্তু ফরমেশন হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং এটা হচ্ছে আমাদের ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র। পরবর্তী কোশ্চেন আছে, এখানে আমাদের দেখে নিতে হবে যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট বা বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে, যেমন তারাপুরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা মহারাষ্ট্রে অবস্থান করছে। পরবর্তী রয়েছে যেটা রাউতভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা রাজস্থানে অবস্থান করছে। কোদানাকুলাম পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট, যেটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থান করছে। এবং কৈগাজে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা কর্ণাটকে অবস্থান করছে। কাকরাপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুজরাটে অবস্থান করছে। এবং কালপাক্কাম যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থান করছে। এইভাবে কিন্তু আমাদের রয়েছে যেটা নারোডা বিদ্যুৎ কেন্দ্র, যেটা উত্তরপ্রদেশে অবস্থান করছে। এই সমস্তগুলো কিন্তু এক্সামে আসা কোশ্চেন, এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমরা কিন্তু এখান থেকে আরেকটা জিনিস দেখে নেবো, তোমাদের যেটা বলছে ইন্ডিয়াস ফার্স্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন, যেটা কিন্তু তারাপুরা, যেটা মহারাষ্ট্রে অবস্থান করছে। ইন্ডিয়াস লার্জেস্ট যদি আমরা বলি অ্যাটমিক পাওয়ার স্টেশন, সেটা কোনটা হবে? কুদানকুলাম, যেটা কিন্তু আমাদের অবস্থান করছে তামিলনাড়ুতে। ঠিক আছে, তো ইন্ডিয়ার যদি নিউয়েস্ট কথা বলি সেটা হচ্ছে কাঁকড়াপাড়া। ঠিক আছে, যেটা কিন্তু 2024 এটা কিন্তু সেট আপ করা হয়েছে। তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি ভালো লাগে তোমরা সকলে অবশ্যই এখনই লাইক করে দেবে, এবং শেয়ার কিন্তু তোমরা সকলে করে দেবে সকল বন্ধুদের সাথে। আগের ক্লাসগুলো দেখে না থাকলে তোমরা দেখে নেবে, ক্লাসটা প্লেলিস্ট করা রয়েছে। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? আমাদের পরবর্তী কোশ্চেন, অপশন রয়েছে চারটে। তো দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা নামও কিন্তু পরিচিত, যেটা কিন্তু গোদাবরী রিভার। গোদাবরী যেটা কিন্তু দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী। ঠিক আছে, গোদাবরী রিভার। পরের কোশ্চেন আছে, লোহিত রক্তকণিকার বয়স কতদিন? কতদিন আছে আমাদের রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকা, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে 120 দিন। এবং ডব্লিউবিসি যেটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল, এই ফুল ফর্মগুলো আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়। পরের কোশ্চেন আছে, দশকুমার চরিতম যে বইটি রয়েছে, এই বইটির লেখক কে আছে? তো দশকুমার চরিতম এই বইটি রয়েছে, এর লেখক কে আছে? অপশন দেখে নাও তোমরা। তোমরা অবশ্যই এটা পজ করে তারপর কিন্তু চেষ্টা করবে অ্যান্সার করার। ঠিক আছে, এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই দণ্ডি। দণ্ডি রয়েছে, তার কিন্তু দশকুমার চরিতম। ঠিক আছে, পরে আমরা দেখে নেবো যে সমস্ত গুরুত্বপূর্ণ বুক অ্যান্ড লেখক রয়েছেন, যেমন শ্রীকৃষ্ণ বিষয় কাব্য, যেটা কিন্তু মালাধর বসুর লেখা। রাজতরঙ্গিনী, যেটা কিন্তু কলহনের লেখা, যেখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। রামচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে সন্ধ্যাকান নন্দী, এবং রামচরিত মানস গ্রন্থের রচয়িতা তুলসী দাস। এবং গীত গোবিন্দ, যেটা কিন্তু রয়েছে কবি জয়দেব। এছাড়া ইন্ডিকা রয়েছে, যেটা কিন্তু মেগাস্তিনিসের লেখা। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের এক্সামে আছে। পরের আমরা দেখে নিচ্ছি যেটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, যেটা কিন্তু হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি। পরে রয়েছে অর্থশাস্ত্র, যেটা কিন্তু কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্তের লেখা। অভিজ্ঞানম শকুন্তলম, যেটা কালিদাসের রয়েছে অভিজ্ঞানম শকুন্তলম, মালগীপাগ্নি মিত্রম, কুমার সম্ভবম, রঘুবংশম, এই সমস্ত কোশ্চেন। এবং পঞ্চতন্ত্র, যেটা কিন্তু বিষ্ণু শর্মার রচয়িতা। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন দেখি আমরা,
ফর্মিক অ্যাসিডের উৎস কোথায়? তো এখানে আমরা সকলেই জানি যে পিঁপড়ের হুলে কিন্তু রয়েছে ফর্মিক অ্যাসিড, লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, আপেলে রয়েছে ম্যালিক অ্যাসিড এবং এই সমস্ত যে অ্যাসিডগুলো রয়েছে যেমন দইতে রয়েছে আমাদের কি অবশ্যই আচ্ছা এখানেই আমরা দেখে নিচ্ছি। এখানে আমাদের রয়েছে সাইট্রিক অ্যাসিড যেটা কিন্তু আঙুর এবং লেবুতে দেখতে পাই। টার্টারিক অ্যাসিড আমরা তেঁতুলে দেখতে পাই। অক্সালিক অ্যাসিড আমরা টমেটোতে দেখতে পাই। চা গাছে কিন্তু পাই আমরা ট্যানিন। ঠিক আছে? বা থেওনি কিন্তু দেখতে পাই। অ্যাসিটিক অ্যাসিড যেটা কিন্তু ভিনেগার। ঠিক আছে? অ্যাসকর্বিক অ্যাসিড যেটা কিন্তু সকল প্রকার টক ফল যেমন আমলকি রয়েছে এবং ল্যাকটিক অ্যাসিড যেটা কিন্তু আমরা দইতে প্রচুর পরিমাণে দেখতে পাই। তো এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু এক্সামে আসা কোয়েশ্চেন আমাদের অবশ্যই এগুলো দেখতে হবে। পরে আমাদের কোয়েশ্চেন আছে জাতীয় যে আমাদের রয়েছে ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটা কবে প্রতিষ্ঠা করা হয়েছিল? তো ইন্ডিয়ার যে ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল সেটা করা হয়েছিল 1920-তে। সাল 1920-তে কিন্তু সেট আপ করা হয়েছিল ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। পরের কোয়েশ্চেন আছে যে সমস্ত আমাদের পাসগুলো রয়েছে সেই পাসগুলো আমাদের দেখতে হবে যেমন বানিহাল পাসগুলো রয়েছে, গিরিপথ রয়েছে এটা কোথায় অবস্থান করছে? এটা কিন্তু অবস্থান করছে কোথায়? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থান করছে এই বানিহাল গিরিপথ। পরবর্তী কোয়েশ্চেন আছে ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেছিলেন? অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার কোনটা হবে ভালো করে দেখে নাও তোমরা সকলে। উইলিয়াম হার্ভে কিন্তু রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে? আলেকজান্ডার ফ্লেমিং কি আবিষ্কার করেছিলেন? তোমরা সকলে বলো। এবং রোনাল্ড রস তিনি কিন্তু ম্যালেরিয়ার জীবাণু কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে? পরের কোয়েশ্চেন আছে কাশ্মীরের আকবর কাকে বলা হয়ে থাকে? অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি জয়নাল আবেদিনকে বলা হয়ে থাকে কাশ্মীরের আকবর। এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের এক্সামে আসা কোয়েশ্চেন এবং এই সমস্ত প্রশ্নগুলো আমরা অবশ্যই দেখতে হবে যেগুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আর এগুলো আমাদের এনটিপিসি সিবিটি 1, সিবিটি 2 তে আসা কোয়েশ্চেন। তোমরা অবশ্যই কিন্তু এই কোয়েশ্চেনগুলো দেখে যাবে এবং প্লেলিস্ট কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে করা রয়েছে বাকি প্লেলিস্ট। তোমরা যারা দেখোনি অবশ্যই এখনই গিয়ে দেখে নেবে। এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু এক্সামে অবশ্যই তোমরা দেখতে পাবে। এছাড়া অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোয়েশ্চেন, স্পোর্ট কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসে, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার যেগুলো রয়েছে এবং আমরা সম্প্রতি তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সিরিজ দিয়েছি এবং বাদবাকি যে দুটো সিরিজের কোয়েশ্চেন আসবে এখনো ক্লাস, সেগুলো তোমরা কিন্তু দেখে নেবে যেটা হচ্ছে টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ। তো এই সমস্ত কোয়েশ্চেনগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে? সুতরাং তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে তোমাদের কিন্তু দেওয়া থাকবে। এই নম্বরে তোমরা যেকোনো পিডিএফ এর যে ডেমো পিডিএফ তোমরা দেখতে পাবে এবং এই সমস্ত পিডিএফ গুলো কিন্তু গুরুত্বপূর্ণ পিডিএফ যেগুলো কিন্তু সামনে রয়েছে আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম। তার জন্য কিন্তু এনটিপিসি পিওয়াইকিউ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে। যাদের এখনো পর্যন্ত নেওয়া হয়নি তারা এখনো পর্যন্ত নিয়ে পড়তে শুরু করে দাও। টাইম মোটামুটি ভালো এখনো পর্যন্ত রয়েছে। ঠিক আছে? তো এখনো সম্ভব রয়েছে তোমাদের। তো তোমরা যারা এখনো পর্যন্ত যেটা দরকার তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে। পরবর্তীতে যেকোনো আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। ওকে? তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। আগের ক্লাসগুলো দেখে নেবে সকলে। এআইআর একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।